হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা হচ্ছে ক্লাস 12 এর যে চ্যাপ্টার শুরু করেছিলাম, মানে প্রথম অধ্যায় শুরু করেছিলাম, তার আজকে দ্বিতীয় যে ক্লাস, প্রথম অধ্যায়ের আমাদের ফার্স্ট ক্লাস হয়ে গেছিল। তো আজকে আমরা তার দ্বিতীয় ক্লাস শুরু করব। ওকে, তো ফার্স্ট ক্লাসে আমরা কি করেছিলাম আমি একটু বলে দিই। আমাদের অধ্যায়ের নাম অলরেডি বোর্ডে লেখা আছে, যেখানে আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছিলাম সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তাই তো, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এবার দেখো, প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে একটা ফুলের মধ্যে কি কি অংশ থাকে এবং তাদের কাজ কি কি থাকে। লাইক হচ্ছে আমরা বৃতি দেখেছি, দলমণ্ডল দেখেছি, পুংকেশর, গর্ভকেশর, এগুলো দেখেছি, যেগুলো ফুলের আলাদা আলাদা অংশ, এবং এই প্রত্যেকটা অংশের কাজ কিন্তু আমরা ওই ক্লাসে দেখেছি। তো এই পুরো জিনিসটাকে হচ্ছে আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখান থেকে একবার ক্লাসটা দেখে নাও, কারণ আগের ক্লাসটা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে। যে কারণে আজকের ক্লাস যেটা আমরা শুরু করব সেটা কিন্তু আগের ক্লাসের কনসেপ্টের উপর বেসড করে কিছু জিনিস হচ্ছে হবে। ওকে, তো নাও এবার আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমাদের হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সেকেন্ড যে টপিকটা নিয়ে আমরা পড়বো সেটাকে বলা হচ্ছে পুংলিঙ্গধরের উৎপত্তি। ওকে, তো তোমরা এখানে ফার্স্টে একটু উপরে হেডিংটা দিয়ে নাও, পুংলিঙ্গধরের উৎপত্তি। তো এখানে আমাদের পুংলিঙ্গধরের উৎপত্তি, তার মানে এখানে আমরা হচ্ছে এটাকে বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মেল গ্যামেটোফাইট ফর্মেশন, যে কিভাবে আমাদের মেল গ্যামেট বা হচ্ছে পুংলিঙ্গধর যে হচ্ছে উদ্ভিদ সেটা হচ্ছে উৎপন্ন হয়। ওকে, এবার এখানে আমি তো এটা বললে হচ্ছে তুমি হচ্ছে পুরো জিনিসটা হয়তো বোঝার পরে আলটিমেটলি ফার্স্ট টু লাস্ট এটা কেন উৎপন্ন হয়, কি জন্য উৎপন্ন হয়, কি হয়, কিছুই হয়তো নাও বুঝতে পারো। তো এখানে এই যে পুরো কনসেপ্ট আমরা বললাম পুংলিঙ্গধরের উৎপত্তি, এই উৎপত্তির এখানে আমাদের ফার্স্টে এটা মনে রাখতে হবে যেটা কেন উৎপত্তি হয় এবং এটার কাজ কি আছে। এর আগে পরের হচ্ছে প্রত্যেকটা স্টেজকে আমরা একটু শর্টে বলি, যেটা তোমাদের আলটিমেটলি সিলেবাসে নেই, কিন্তু এটা তোমাদের জানা দরকার তোমাদের পুরো জিনিসটাকে বোঝার জন্য। দেখো, আমি পুংলিঙ্গধরের উৎপত্তি তো হচ্ছে আসবো, কিন্তু তার আগে আমি শর্টে কিছু জিনিস একটু ডেসক্রাইব করি। একদম ফার্স্টে আমরা খেয়াল রাখতে হবে পুংরেণুধরের উৎপত্তি। পুংরেণুধরের উৎপত্তি। ওকে, তাহলে পুংরেণুধরের উৎপত্তি এটা কি? দেখো, আমরা এখানে পুং বলছি মানে আলটিমেটলি সবগুলো পুরুষ। তো এখানে একটা উদ্ভিদের মধ্যে আমরা যদি হচ্ছে একটা সপুষ্পক উদ্ভিদ নিয়ে নিই, তাহলে তার মধ্যে কি আছে, একটা ফ্লাওয়ার আছে, তাই তো, তার মধ্যে একটা ফ্লাওয়ার আছে। এবার এই ফ্লাওয়ারের মধ্যে দুটো অংশ হয়, একটা হচ্ছে আমাদের পুংরেণু মানে পুং গ্যামেট উৎপন্ন করে, যেখানে আমাদের পুংরেণু উৎপন্ন হয়, এবং আরেকটা আছে হচ্ছে ফিমেল গ্যামেট বা ফিমেল হচ্ছে পার্ট থাকে, যেখান থেকে আমাদের ফিমেল গ্যামেট উৎপন্ন হয়, এবং তার ফার্স্টের দিকে আমাদের ফিমেল হচ্ছে রেণু বা হচ্ছে বলতে পারো স্ত্রী রেণু হচ্ছে উৎপন্ন হয়। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে থাকে। এবার এটা জানার আগে আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা যখনই বলছি এখানে হচ্ছে দুটো হচ্ছে পার্ট থাকে, মানে একটা ফিমেল পার্ট একটা মেল পার্ট। এবার ফিমেল পার্ট দেখো, ফিমেল পার্টের আগে আমি যদি মেল পার্টে চলে আসি, আমি যেরকম আগের ক্লাসে জবা ফুলের এক্সাম্পল দিয়েছিলাম, সেখানে আমাদের জবা ফুলের দেখবে একটা এরকম যে অংশটা থাকে, এখানে আমাদের এরকম কিছু পয়েন্ট থাকে। এবার এখানে আমাদের এই যে অংশগুলো দেখতে পাচ্ছ না, এগুলোকে বলা হয় আমাদের পরাগধানী। কি বললাম? পরাগধানী। এটাকে তোমরা সাইডে নোট করতে পারো অথবা জাস্ট বোঝার জন্য এটাকে দেখতে পারো, পরাগধানী। এবার দেখো, এই পরাগধানী যে অংশটা আমি বললাম, পরাগধানীর মধ্যে আসলে পরাগ রেণু থাকে। মানে এটাকে আমি একটু এনলার্জ করলে এরকম হয়, যে এরকম একটা হচ্ছে গঠন থাকে যার মধ্যে এরকম রেণু থাকে। ওকে, পরাগ রেণু বলা হয় এদের। তো এই পার্টটা, এই রেণু কিভাবে, মানে এই রেণু উৎপাদনেরও একটা প্রসেস আছে যেটাকে পুংরেণুধরের উৎপত্তি বলা হয়, তবে সেটা আমাদের সিলেবাসে নেই। এবার এই পুংরেণু হচ্ছে তো এখানে এই থলির মধ্যে বা এই পরাগধানীর মধ্যে তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, হয়ে থাকছে। ওকে, এবার হওয়ার পরে এই যে রেণুগুলো এই থলির মধ্যে জমা হচ্ছে, এই যে তৈরি হওয়ার মানে এই রেণুগুলো তৈরি হওয়ার যে প্রসেস, তাকে আমরা বলছি পুংরেণুধরের উৎপত্তি, বাট এটা আমাদের সিলেবাসে নেই। কিন্তু এখানে এই রেণুটা তৈরি হওয়ার পরে কি হয়, বেসিক্যালি এটা আমরা কি বলছি যে পরাগধানীতে তৈরি হচ্ছে, এটা হচ্ছে মানে মেল পার্ট বা গাছের হচ্ছে মানে ফুলের হচ্ছে আমাদের পুরুষ পার্ট, ঠিক আছে। তো এখানে পুরুষ যে রেণুগুলো আছে সেই রেণুগুলো তারপরে কি হবে, এখানটা রাপচার করবে বা আমরা বলতে পারি এটা ফেটে হচ্ছে বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে এই যে রেণুগুলো, এগুলো এরকম প্রকৃতিতে বা বাতাসে এরকম মুক্ত অবস্থায় থাকবে। এবার এই রেণুগুলোর কাজ কি, স্ত্রী যে ফুল আছে সেই ফুলে গিয়ে হচ্ছে পরে নিষেক ঘটানো। এবার স্ত্রী ফুল যেটা, তার উপরের দিকে আমরা যদি জবা ফুলই বলি, তাহলে তার উপরের দিকে এইরকম হচ্ছে অংশ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এরকম হচ্ছে কিছু অংশ দেখতে পাওয়া যায়। আবার কিছু ফুল আছে যাদের ক্ষেত্রে উপরে একটাই পার্ট থাকে, এরকম এরকম একটা অংশ থাকে, এইরকম একটা অংশ হচ্ছে বাইরের দিকে দেখতে পাওয়া যায় স্ত্রী ফুলের মধ্যে। এবার রেণুগুলো এসে এর উপরে না এইভাবে জমা হয়, ঠিক আছে, রেণুগুলো এসে এর উপরে এইভাবে জমা হয়। এবার এখানে এমন নয় যে শুধু হচ্ছে মানে জবা ফুল যদি হয় সেক্ষেত্রে জবা ফুলেরই অংশ এসে জমা হবে বা জবা ফুলের রেণু এসে পড়বে, এগুলো আমরা আরো ডিটেল পরের ক্লাসগুলো দেখবো। কিন্তু এখানে খেয়াল রাখো, এই যে রেণুগুলো এসে জমা হলো না, এই রেণুগুলোর মধ্যে যেগুলো মেইনলি জবা ফুলের রেণু হয়, তার মধ্যে একটা থেকে দুটো
রেণু হচ্ছে জার্মিনেট করে। জার্মিনেট করা মানে কি, মানে হচ্ছে ছোলার যেরকম অঙ্কুর হয় না, ভিজিয়ে রাখলে কিছুদিন পরে, একদিন বা 1.5 দিন টাইম নেয় বা 2 দিন টাইম নেয়, তো এখানেও ঠিক সেম হয়। এই যে রেণুগুলো এসে পড়লো, এই রেণুগুলো আলটিমেটলি জার্মিনেট করে। তো এই জার্মিনেট করার যে প্রসেসটা, সেটাকেই বলা হয় পুংলিঙ্গধরের উৎপত্তি। কারণ এই যে রেণুটা আমরা বললাম, এটাকে যদি আমরা বড় করি তাহলে দেখতে ঠিক এরকম হয়, যে একটা রেণু, তার ভিতরে এরকম নিউক্লিয়াস আছে তার, ঠিক আছে। এই যে রেণুটা, এই রেণুটার মধ্যে যে জার্মিনেশন প্রসেস আসে, এবং এখানেই কিন্তু আমাদের গ্যামেট উৎপন্ন হয়। কারণ গ্যামেট না উৎপন্ন হলে নিষেক কিন্তু হবে না, ঠিক আছে। এটা আরো পরের ক্লাসগুলো আরো ডিটেল তোমরা জানতে পারবে, যত ক্লাসগুলো হবে তত আস্তে আস্তে আরো ডেপথে তোমরা জানতে পারবে। তো এখানে দেখো এই যে রেণুটা, এই রেণুটার মধ্যে এবার যে প্রসেসগুলো চলে, সেগুলোই মেইনলি আমরা আজকে এই পুংলিঙ্গধরের উৎপত্তি, এই যে ক্লাসটা, তার থ্রুতে জানতে চলেছি। ওকে, বারবার আমি যেটা বললাম যে পুং রেণুধরের উৎপত্তি কিন্তু আমাদের সিলেবাসে নেই, তাই আমরা এই পার্টটাকে, মানে এখানে রেণুগুলো কি করে তৈরি হলো সেটাই আর গেলাম না, কিন্তু রেণুগুলো এখান থেকে যখন বেরোচ্ছে, বেরোনোর পরে তার আগে আমাদের যে স্ত্রী অংশ আছে, যেটাকে আমরা গর্ভমুণ্ড বলি, সেই গর্ভমুণ্ডে গিয়ে এইভাবে যুক্ত হয়ে যাচ্ছে, এবং তারপরের যে প্রসেসটা, সেটা বেসিক্যালি আমাদের চলে আসে পুংলিঙ্গধরের উৎপত্তির মধ্যে, এবং যে প্রসেসটা মানে এইখানে এরকম লেগে যাওয়ার পরে হচ্ছে শুরু হয়ে যায়, সেটাই আমরা আজকে ক্লাসে জানবো। ওকে, আই হোপ এতক্ষণ তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে ক্লাসটায় মেইনলি কি জানতে চলেছি। এরপরে পুরো ক্লাসটা কন্টিনিউ করলে তোমরা আরো কিছুটা ক্লিয়ার হয়ে যাবে, বা লাস্টের দিকে আমি বাকি পার্টটা নিয়েও একটু বলবো যে এরপরে আলটিমেটলি কি ঘটে, ঠিক আছে। তো নাও এবার আমরা পুরো ক্লাসটা শুরু করতে পারি। আর এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তো খুব ভালো, না হয়ে থাকলে আরো একবার বলবো তোমরা একটু রিপিট করো, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে কিছুই নেই, আমাদের একটা ফুলের মধ্যে যে রেণু তৈরি হয়েছিল, সেই রেণুগুলো আলটিমেটলি বাতাসে হচ্ছে বেরোনোর পরে, বা হচ্ছে যে পরাগধানী থাকে তার মধ্যে থেকে বেরোনোর পরে, সেই একই প্রজাতির ফুলের যে গর্ভমুণ্ড থাকে তার মাথায় পড়ে, এবং তারপরে সেখানে জার্মিনেট করে। আমাদের এই মাঝখানের পার্টগুলো কিছুই নেই সিলেবাসে, কিন্তু এখানে যে জার্মিনেট করে সেই পার্টটা আছে, আর তাকেই আমরা বলছি পুংলিঙ্গধরের উৎপত্তি, বা আমরা বলতে পারি মেল গ্যামেটোফাইট ফর্মেশন। ওকে, তো চলো স্টুডেন্ট, এবার আমরা আমাদের খাতা পেন বের করি, এবং খাতা পেন বের করে এক এক করে প্রত্যেকটা খুঁটিনাটিকে নোট ডাউন করি এবং ভালো করে শিখি। ওকে, তো নাও এবার আমি এই জায়গাটা একটু মুছে দিই, কারণ এটা আলটিমেটলি আমাদের সিলেবাসে নেই এবং কাজে লাগবে না। তোমরা যদি এটাকে নোট ডাউন করতে চাও তো এখানে মানে হেডিং দেওয়ার আগে একটু জাস্ট রেখে দিতে পারো, যা যা আমি রেখেছিলাম, ঠিক আছে। ওকে, এবার দেখো পুংলিঙ্গধরের উৎপত্তি, পুরো জিনিসটা আমরা ছবির মাধ্যমে ফার্স্টে বুঝতে হবে, কারণ আলটিমেটলি তোমাকে বুঝে তবেই জিনিসটা, কারণ বই থেকে তুমি চাইলেই পড়ে নিতে পারছো, যদিও আমি এখানে নোটস আকারে রেডি করে দেবো তোমাদের লাস্টে, কিন্তু তোমরা বই থেকে চাইলেই পড়তে পারো, কিন্তু এটা আগে বুঝতে হবে। তো সেই কারণে ফার্স্টেই পুংলিঙ্গধরের উৎপত্তি, তাহলে একদম ফার্স্টে আমরা কি বলেছিলাম, একটা রেণু আসে, তাই না। রেণুটা দেখতে কেমন, এরকম বেসিক্যালি একটা ওয়াল থাকে, আচ্ছা সরি, এটাকে আমরা একটু সুন্দর করে রাখি, তো এইরকম একটা অংশ থাকে। ওকে, এবার এই অংশটার মাঝখানে আমাদের নিউক্লিয়াস থাকে, কি থাকে, মাঝখানে আমাদের নিউক্লিয়াস থাকে, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের রেণু, পুং রেণু, এবং তার মাঝখানে নিউক্লিয়াস থাকে। এবং খেয়াল রাখতে হবে এই রেণুটা কিন্তু আমাদের দ্বিস্তরীয়, মানে দুটো হচ্ছে স্তর থাকে, ঠিক আছে। এখানে একটু হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের দুটো স্তর থাকে। ওকে, এরকম। এবার এটার সেকেন্ড স্টেপ যেটা হয়, এটা তো আমরা হচ্ছে দেখছি, এবার সেকেন্ড স্টেপে এরকম সেম জিনিস থাকবে, সেম জিনিস থাকবে। এটাকে আমরা দুটো স্তরটাকে একটু দেখিয়ে দেবো, এখানে দুটো স্তর দেখালাম। ভিতরের দিকে এই যে নিউক্লিয়াসটা আছে, এটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে। ওকে, দুটো পার্টে, তো এরকম একটা ছোট্ট অংশ যেটা নিউক্লিয়াসের মতোই দেখতে, কিন্তু এটাকে আর নিউক্লিয়াস বলবো না, আর একটা এইরকম অংশ থাকে, ঠিক আছে। দুটো পার্টে এখানে ভাগ হয়ে যায়। তাহলে এখানে আমরা প্রথম যেটা দেখলাম, এর ভিতরে এই অংশটাকে বলছি নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি এই প্রথম যে অংশটা দেখলাম তাকে আমাদের কি বলবো, নিউক্লিয়াস। এবার এর পরের যে স্টেপটা আমরা বললাম, নিউক্লিয়াস হচ্ছে ডিভাইড হয়ে যাবে, দুটো পার্টে ভাগ হয়ে যায়। এখানে ভাগ হয়ে প্রথম এখানে যেটা তৈরি করে এটাকে বলা হয় নালীকোষ, নালীকোষ, ঠিক আছে। এবং এই নিচের দিকে একটা অংশ দেখতে পাচ্ছ, একটা সেল তৈরি করেছে, যেটা আলটিমেটলি আমাদের এই যে মানে দেওয়ালটা বা হচ্ছে প্রাচীর আছে তার গায়ে লেগে আছে, এটাকে বলা হয় আমাদের জনন কোষ। ওকে, এটাকে বলা হয় আমাদের কি, জনন কোষ, জনন কোষ। এর পরের স্টেপে আমরা চলে আসি, এই কোষটা পরবর্তীকালে এটা আবার হচ্ছে যে গঠনটা ছিল সেম থাকছে, গঠনটা ছিল সেম থাকছে। এখানে আমাদের যে নালীকোষ ছিল সেটাও থাকছে, নালীকোষ থাকছে। আর এইখানে এই যে সেলটা ছিল সেই সেলটা এখান থেকে ছেড়ে গিয়ে এইরকম একটা গঠন সৃষ্টি করে, ঠিক আছে, ছেড়ে গিয়ে এইরকম একটা গঠন সৃষ্টি করে, বোঝা গেছে। তাহলে এখানে আমরা কি বললাম, এই যে কোষটা ছিল এটা সেমই আছে, কিন্তু এখানে এই যে আমাদের জনন কোষটা, যেটা আমাদের
প্রাচীরের গায়ে লেগেছিল সেটা সেখান থেকে ছেড়ে গিয়ে এরকম ভাবে একটা সেপারেট সেল হিসেবে এর মধ্যে ঘুরতে থাকে। ওকে, নাম এখানে সেমই আছে, তো নাম আমরা এখানে আর কিছু চেঞ্জ করছি না, আমি এখান থেকেই নামটাকে শো করে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে এই নামটা আমি শো করেছি, যে এটা সেমই আছে। এরপরে আমরা চলে আসতে পারি তার পরের অংশে। এই যে কোষটা থাকে এটা হচ্ছে সেম থাকে, কিন্তু এখানে একটা হচ্ছে জার্মিনাল পোরও থাকে, ঠিক আছে, বা জার্মিনাল পোর থাকে, যেটাকে আমরা রেণু রন্ধ্র বলি। কিরকম হয় গঠনটা দেখতে, অ্যাকচুয়ালি ওটা তৈরি হয় এর মধ্যে। তো এখানে এই যে আমরা গোল মতো গঠনটা আঁকলাম, তার ভিতরে আরো একটা আমরা লেয়ার তৈরি করলাম, এবং এর উপরে একটা হচ্ছে অংশ থাকে যে অংশটা একটু এরকম পাতলা হয়ে যায়, ঠিক আছে। এই যে দুটো হচ্ছে আমাদের লেয়ার ছিল না, তার মধ্যে একটা লেয়ার একটু পাতলা হয়ে যায় একটা অংশ, এবং তার মধ্যে এরকম জনন কোষ যেটা ছিল, মানে নালী কোষ যেটা ছিল প্রথমে, সেই নালী কোষটা এরকম ভাবে থাকে, এবং এখানে আমাদের এই যে কোষটা যেটা থাকে এটাও এইভাবে অবস্থান করে, ঠিক আছে, এইভাবে অবস্থান করে, যার ভিতরে আমাদের যে জনন কোষ সেটা আছে। ওকে, এখানে আমরা নাম আলাদা করে দিচ্ছি না, এখানে শুধু খেয়াল রাখতে হবে এখানে একটা আমাদের রন্ধ্র মতো গঠন হয়, ঠিক আছে, একটা মানে জায়গা একটু থিক, মানে সরি থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, যেখান থেকে এর পরবর্তীকালে একটা নালীর মতো গঠন তৈরি করবে। কে তৈরি করবে? এই যে নালী কোষটা আছে সেই কোষটা তৈরি করবে। ওকে, এবার দেখো পরের স্টেপে কি হয়। এখানে এই যে নালী কোষটা আছে এটাকে আমরা নিচের দিকে এটাকে আমরা দেখাই। তো এই যে আমরা কোষটার ছবি এঁকেছিলাম, সেই কোষটার একটা অংশ কি হবে, এখানে নালীর মতো একটা গঠন সৃষ্টি করবে। ওকে, এটার সাথে জুড়ে যাবে, গিয়ে হচ্ছে এখানে একটা নালী বা টিউবের মতো গঠন সৃষ্টি করবে। ওকে, এরকম একটা গঠন সৃষ্টি করবে, এবং দেখতে পাচ্ছ এখানে একটা নালী বা টিউবের মতো একটা গঠন সৃষ্টি করেছে, ঠিক আছে। আর এখানে আমাদের এই যে জনন কোষটা ছিল, সেই জনন কোষটা এই টিউব বা নালীর মধ্যে আসবে, আর এই নালী কোষটা যেহেতু নালী এখানে সৃষ্টি হয়ে গেছে, তো এই শেষের দিকে আসবে এবং আস্তে আস্তে এটা ধ্বংস হয়ে যাবে, ছোট হয়ে যাবে আকারে, এবং এই জনন কোষটা এখানে এসে জনন কোষ থেকে হচ্ছে দুটো হচ্ছে পুং গ্যামেট সৃষ্টি করবে, ঠিক আছে। এখানে একটা থেকে দুটো পুং গ্যামেট সৃষ্টি হয়। আর জনন কোষ যেটা, মানে সরি নালী কোষ যেটা, সেটা দেখো প্রথমের দিকে আছে, কিন্তু এটা অনেকটা ছোট হয়ে গেছে আগের তুলনায়। ওকে, কারণ এখানে এটা নালী কোষ তৈরি করে দিয়েছে, আর এর কোনো কাজ নেই, কারণ যে নালীটা তৈরি করার জন্য এই কোষটা থাকে, সেই কোষটা অলরেডি নালী তৈরি করে দিয়েছে, তাই এর কাজ আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং সেই কারণে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এবং এর পিছনে যে দুটো কোষ, সেটা হচ্ছে পুং জনন, এই সরি পুং গ্যামেট, ঠিক আছে। তাহলে এখানে আমরা পিছনের দিকের এই যে কোষগুলো, এটার এবার আমরা নাম দিয়ে দেবো, এটাকে বলা হচ্ছে আমাদের পুং গ্যামেট, পুং গ্যামেট, পুং গ্যামেট। আর এটাকে আমরা বলতে পারি নালী কোষ, এখানে নালী কোষ। ওকে, তাহলে এটা নালী কোষ, নিচেরটা হচ্ছে পুং গ্যামেট, এবং এটা মনে রাখো এটা কিন্তু দুটো হয়ে গেছে, আগে একটা ছিল জনন কোষ, এখানে জনন কোষটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে গিয়ে আমাদের দুটো পুং গ্যামেট সৃষ্টি করে, ঠিক আছে। এটা খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। এবং তারপরে একদম শেষ স্টেজে আমরা হচ্ছে এখানে দেখাতে পারি, মানে আমাদের পুং গ্যামেট উৎপাদনের যে, বা পুং লিঙ্গধর উৎপাদনের যে প্রক্রিয়া, তার শেষের দিকে আমরা দেখাতে পারি এখানে এই যে কোষটা গঠিত হয়, এর প্রথম দিকে আমাদের এরকম একটা লম্বা নালীর মতো অংশ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এরকম নালীর মতো অংশ দেখতে পাওয়া যায়, এরকম একটা নালীর মতো অংশ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং এর ভিতরে যে কোষগুলো ছিল, এখন তো ভিতরটা ফাঁকা হয়ে গেছে, কারণ আলটিমেটলি কি পুং যে জনন কোষগুলো বা আমাদের পুং গ্যামেট, তারা কিন্তু এখানে নালীর মধ্যে চলে এসেছে। আর এই প্রান্তের দিকে থাকে আমাদের যেটা হচ্ছে নালী কোষ, সেটা কিন্তু ডিজেনারেট হয়ে যায় বা পুরোপুরি হচ্ছে বলতে পারো ধ্বংস হয়ে যায়। ওকে, তো এই পর্যন্ত আমরা যা যা দেখলাম, এই পুরোটা হচ্ছে আমাদের পুং লিঙ্গধরের উৎপত্তির প্রসেস। ওকে, তাহলে পুরোটা আরো একবার আমরা হচ্ছে সামারি করে বলবো, কিন্তু তার আগে নিচে একটুখানি লিখে নেবে চিত্রের মধ্যে লিখে নেবে পুং লিঙ্গধরের উৎপত্তি। এবার আমরা চলে আসি ফার্স্ট থেকে আরেকবার সামারি করে। একদম প্রথমে বলেছিলাম পরাগ রেণু। ওকে, এখানে তাহলে নিচে একবার আমরা লিখে রাখতে পারি, এটা হচ্ছে কি একটা পরাগ রেণু, পরাগ রেণু। ওকে, তো পরাগ রেণুর মধ্যে হচ্ছে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস এটা ডিভাইড হয়ে যায় পরবর্তী দশায়, নালী কোষ এবং জনন কোষ নামে দুটো কোষ তৈরি করে। এবার এই দুটো কোষ পরবর্তীকালে, আচ্ছা এখানে এই ছবিতে একটা পয়েন্ট হচ্ছে একটুখানি চিহ্নিত করবে, এটা লিখবে নালী রন্ধ্র, বা এক কাজ করে এখানে রেণু রন্ধ্র লেখো, রেণু রন্ধ্র। ওকে, রেণু রন্ধ্র। তাহলে এখানে দেখো রেণু রন্ধ্র,
এখানে আমাদের খেয়াল করো, তাহলে এই যে নালীকোষ আর জননকোষ তৈরি হলো, তারপরে এখানে একটা রেণু রন্ধ্র তৈরি হয়, সেই রেণু রন্ধ্র থেকে একটা নালীকোষ যেটা থাকে সেটা আমাদের একটা নালী ফর্ম করতে সাহায্য করে বা একটা টিউবের মতো গঠন তৈরি করতে সাহায্য করে। তার পরের দশায় চলে আসো, যেখানে আমাদের টিউবটা লম্বা হয় এবং এখানে আমাদের যে পুং গ্যামেট এখানে আমাদের যে জনন কোষটা থাকে, সেই জনন কোষটা আলটিমেটলি ডিভাইড হয়ে গিয়ে দুখানা পুং গ্যামেট উৎপন্ন করে। ওকে, খেয়াল রাখতে হবে, দুটো পুং গ্যামেট আমাদের উৎপন্ন করে। তো এই পুরো যে ছবিটা সেটা তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে। দেন আমরা এক এক করে এবার এর সম্বন্ধে লিখতে হবে, কারণ এখানে কি আছে, পুং লিঙ্গধারের উৎপত্তির মধ্যে এবার এই জিনিসটাকেই তোমাকে নিচে পয়েন্ট আউট করে লিখতে হবে। ওকে, সেটা আমরা এক এক করে পয়েন্ট আউট করবো, কিন্তু তার আগে তোমরা পজ করে পুরো ছবিটাকে একটু ড্র করে নাও। আর এই ছবির মধ্যে তোমরা যা যা দেখলে এতক্ষণে সেটাকেই কিন্তু আলটিমেটলি তোমরা পরপর ধাপে ধাপে যদি বলো, তাহলেই কিন্তু আমাদের এটা পুরো যে টপিকটা সেটা কমপ্লিট হয়ে যাবে। এবং সেই জিনিসটাই আমি এর পরের স্টেপে করবো। তো তোমাদের মধ্যে যারা অলরেডি বই থেকে করতে চাও তারা এই জায়গাটা, এই পোর্শনটা স্কিপ করে যেতে পারো, কারণ এখন আমি পুরো জিনিসটা যা যা তোমাদের বলা হলো এই জিনিসটাকে আমি এক এক করে নোট ডাউন করবো। ওকে, তো স্টুডেন্ট এইবার আমাদের পুরো যে প্রসেসটা আমরা দেখলাম সেটাই দেখো এখানে ইনফরমেশন আকারে লেখা আছে। এবং তোমাদের পরীক্ষার সময় যদি এই ধরনের কোয়েশ্চেন আসে, তোমাদেরকে এইভাবে পুরো জিনিসটাকে শর্টে ছবি আঁকার পরে সেটাকেই এখানে ডেসক্রাইব করে দিতে হবে। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে। তো এখানে দেখো আমাদের পুং লিঙ্গধর কি বলা হয়েছে, যে প্রথম কোষ হচ্ছে পুং রেণু, পুং রেণু থেকেই আলটিমেটলি কি পুং লিঙ্গধরের যে প্রথম কোষ সেটা তৈরি হচ্ছে। এবং সেই জন্য আমরা বলতে পারি পুং লিঙ্গধরের প্রথম কোষ কোনটা, পুং রেণু, এটাই লেখা হয়েছে। দেন বলা হচ্ছে পুং রেণু কোষটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, যেটা আমরা দেখেছিলাম, যেটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে, যেটা নিউক্লিয়াস থেকে, সেই নিউক্লিয়াসটি পুং রেণুর মধ্যে যে নিউক্লিয়াস থেকে সেটা বিভাজিত হয় হয়ে একটা নালীকোষ তৈরি করে আর একটা জনন কোষ তৈরি করে। এবং পরবর্তী নিষেকের পরবর্তীতে যখন এটা গিয়ে নিষেক হচ্ছে, যখন এটা গিয়ে হচ্ছে গর্ভমুণ্ড যেটা আমরা বলছিলাম তার উপর গিয়ে রেণুটা পড়ছে, তখন এখানে শুরু হয়ে যায় কি নিষেকের পর, তখন সেটাকে বলা হয় নিষেক। এবং নিষেকের পরবর্তীকালে এই যে নালীকোষটা ছিল সেখান থেকে পরাগ নালী সৃষ্টি হয়, যেটা আমরা বলেছিলাম যে একটা পরাগ তোমার ছিদ্র থাকে, বা আমরা যেটাকে বলি হচ্ছে রেণু ছিদ্র বা রেণু রন্ধ্র বলি। তো সেই রেণু রন্ধ্র থেকে একটা নালী সৃষ্টি হয় এবং সেই নালীটির মধ্যে পুং জনন যে কোষটি সেটা ওই নালীর মধ্যে প্রবেশ করে, সেম টু সেম যা আমরা ড্রয়িং এ করেছিলাম। দেন চলে আসো 4 নম্বর পয়েন্ট, পুং জনন কোষটি বিভাজিত হয়ে দুটি পুং গ্যামেট সৃষ্টি করে। তাহলে এটা প্রথমে কি ছিল, পুং জনন কোষ, এবং তারপরে বিভাজিত হয়ে তৈরি করলো কি দুটো পুং গ্যামেট, তাহলে দুটো পুং গ্যামেট সৃষ্টি করছে। এবং 5 নম্বর স্টেজে পরাগনালী দীর্ঘ হয়ে নিষেকের উপযুক্ত হলে, যখন পরাগনালীটা মোটামুটি নিষেক ঘটানোর জন্য, এই যে পুং গ্যামেট গুলো তৈরি হলো, সেই পুং গ্যামেটটা যাতে এবার ফিমেল যে গ্যামেট বা স্ত্রী যে গ্যামেট আছে তার কাছে, যেটাকে আমরা ডিম্বাণু বলি, তার কাছাকাছি যাতে পৌঁছে গিয়ে মোটামুটি নিষেক ঘটাতে পারে, তার উপযুক্ত যখন হয়ে যায়, এর মধ্যে যে নালী কোষটি সেটা কি হয়ে যায়, তখন বিলুপ্ত হয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে, তখন এই নালী কোষটি এটা বিলুপ্ত হয়ে যায়। তার তখন কি শুধু দুটো মাত্র পুং গ্যামেট থাকে। এবং এই নালী কোষটি যখনই আমাদের স্ত্রী যে গ্যামেট, সেই স্ত্রী গ্যামেটের কাছে যখন চলে যাচ্ছে, এর ভিতরে যদি আমাদের ডিম্বক থাকে এবং ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে, যেটা আমি আগের ক্লাসেও কিছুটা হিন্টস দিয়েছিলাম। এবার সেই ডিম্বাণুর কাছে, যেহেতু এখানে দেখো দুটো পুং গ্যামেট আছে, তার কি একটা গ্যামেট তো ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, আরো একটা গ্যামেট থাকে যেটা আমাদের ওখানে নির্ণীত নিউক্লিয়াস বলে একটা কোষ থাকে, সেই কোষে যেটা 2n প্রকৃতি থাকে তার সাথে গিয়ে যুক্ত হয়, যেগুলো আমরা ডবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক প্রক্রিয়া এর পরবর্তী ক্লাসগুলোই দেখবো। তবে এখানে এখন পর্যন্ত আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো যে আগে ছবিতে আমরা যে নালী পর্যন্ত দেখলাম, সেই নালীটা আলটিমেটলি কি হয়, যখন আমাদের এরকম গর্ভমুণ্ড থাকে না, গর্ভমুণ্ডের পরে এখানে ভিতরে আমাদের গর্ভদণ্ড এবং তারপরে ভিতরে আমাদের থাকে এরকম একটা অংশ, ঠিক আছে, এখানে এরকম একটা অংশ থাকে এবং এর মধ্যে আমাদের ডিম্বক থাকে, ঠিক আছে, এরকম একটা থলির মতো অংশ, যেটাকে ডিম্বক বলা হয়। এবং ডিম্বকের মধ্যে থাকে আমাদের ডিম্বাণু, এবং এর মধ্যে নির্ণীত নিউক্লিয়াস বলে একটা নিউক্লিয়াস থাকে। তো এখানে এই যে দুটো পুং গ্যামেট আছে, এই যে নালীটা আসছে না, এখান থেকে আমরা বলেছিলাম এরকম একটা নালী মতো নেমে যায়, ঠিক আছে। এবার এই নালীটা যখনই এর মধ্যে প্রবেশ করে, এই দুটোর মধ্যে একটা রেণু এর সাথে এবং অপর গ্যামেট, সরি রেণু নয়, একটা গ্যামেট আমাদের ডিম্বাণুর সাথে এবং দ্বিতীয় যে গ্যামেট সেটা আমাদের যে নির্ণীত নিউক্লিয়াস আছে তার সাথে মিলন ঘটায়। ওকে, তবে এর পরবর্তী প্রসেস এগুলো হতে চলেছে। তার এখন পর্যন্ত আমরা কি জানলাম, এখন পর্যন্ত আমরা যেটা জানলাম পুং লিঙ্গধারের উৎপত্তি, এবং সেটা হচ্ছে তোমাদের এই পর্যন্ত যে ছবিটা আমরা করলাম তার সাথে এটা দেখছো। ওকে, বাট এরপরে কি দেখবো, এরপরে আমরা দেখবো স্ত্রী লিঙ্গধারের উৎপত্তি। স্ত্রী লিঙ্গধার কি, এখানে এই যে আমি ভিতরে যে প্রসেসটা বললাম, এখানে আমাদের ডিম্বকের মধ্যে ডিম্বাণু আছে, তার মধ্যে নির্ণীত নিউক্লিয়াস, কিন্তু এইটা কিভাবে তৈরি হয় সেটাই আমরা এর পরবর্তী ক্লাসে দেখব, যেখানে ডিম্বক, নির্ণীত নিউক্লিয়াস, সহকারী কোষ, প্রতিপাদ কোষ সমষ্টি, এগুলো কি করে আসে, এরা কি কাজ করে, কখন তৈরি হয় এবং কখন এটা মারা গিয়ে আবার নতুন একটা ফল তৈরি হয়, এখান থেকে A to Z আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাসে তোমরা যারা এতটা কমপ্লিট করছো তারা পজ করে এটা করে পুরোটাকে নোট ডাউন করো, দেন আমরা আজকে ক্লাস শেষ করবো। দেখা হচ্ছে তারপরে আবার পরবর্তী ক্লাসে। ওকে।